সম্প্রতি অনলাইনে একটা খবর রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। খবরটা কি না, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নাকি মারা গেছেন। যদিও খবরটা আগাগোড়া মিথ্যে, কিন্তু এটা এমনভাবে সাজানো হয়েছিল যে অনেকেই কিন্তু এটা বিশ্বাস করে ফেলেছিল। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই ভুয়া রিপোর্টেরই ব্যবচ্ছেদ করব। দেখব কিভাবে এই ধরনের অপতথ্য বা ডিসইনফরমেশন তৈরি হয় আর কিভাবেই বা সেটা ছড়িয়ে পড়ে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তো যে কোনো গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? এই মিথ্যাচারের শুরুটাই বা হলো কোত্থেকে, আর কিভাবে এটিকে বিশ্বাসযোগ্য করে তোলার প্রথম চেষ্টাটা করা হয়েছিল, চলুন সেটাই আগে দেখে নিই। দেখুন, এই ভুয়া রিপোর্টের পেছনের লোকেরা একটা দারুণ চতুর কৌশল নিয়েছিল। তারা দাবি করেন খবরটা প্রথম ব্রেক করেছেন আর কেউ নন, স্বয়ং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাস্তবে এমন কোনো পোস্ট কিন্তু তিনি করেননি, কিন্তু একজন এত বিখ্যাত আর বিতর্কিত ব্যক্তির নাম ব্যবহার করার কারণে এই মিথ্যা খবরটা রকেটের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। রিপোর্টের একেবারে কেন্দ্রে ছিল একটা ভয়ঙ্কর দাবি। বলা হচ্ছিল যে আমেরিকা আর ইসরায়েল মিলে একটা সামরিক অভিযান চালিয়েছে, আর তাতেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, এই ধরনের একটা দাবি ছড়ানোর একমাত্র উদ্দেশ্যই হতে পারে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করা আর বিশ্বজুড়ে একটা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করা। আচ্ছা, একটা মিথ্যাকে কিভাবে আরও বিশ্বাসযোগ্য করা যায়? এর নির্মাতারা একটা নাটকীয় দৃশ্য তৈরি করে। তারা বলে যে খোদ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনই নাকি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শুধু তাই নয়, একজন উপস্থাপক নাকি একেবারে কান্না ভেজা চোখে ৪০ দিনের জাতীয় শোকও ঘোষণা করেছেন। এটা কিন্তু একটা ক্লাসিক ডিসইনফরমেশন কৌশল, যেখানে একটা কাল্পনিক অফিসিয়াল সিলমোহর লাগিয়ে সাধারণ মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেওয়া হয়। শুধু খবর বানালেই তো হবে না, তাই না? মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে সেটাও তো দেখাতে হবে। তো চলুন দেখি এই ভুয়া রিপোর্টে আন্তর্জাতিক মিডিয়া আর ইরানের সাধারণ মানুষের কাল্পনিক প্রতিক্রিয়াগুলো কিভাবে দেখানো হয়েছে, যাতে পুরো ব্যাপারটা সত্যি বলে মনে হয়। দেখুন, ডিসইনফরমেশন ছড়ানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হলো বিশ্বস্ত সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করা। এই স্লাইডটা দেখলেই বুঝবেন। ভুয়া রিপোর্টটি দাবি করেছে যে সিএনএন, বিবিসি, এমনকি আল জাজিরার মতো বড় বড় নিউজ নেটওয়ার্কও নাকি এই খবরটা ছেপেছে, যেটা পুরোপুরি মিথ্যা। এই মিডিয়াগুলো এমন কোনো খবরই প্রকাশ করেনি, কিন্তু তাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের একটা নিখুঁত চেষ্টা করা হয়েছিল। একটা ভালো মিথ্যে গল্পের খাসিয়ত কি জানেন? এটা খুবই বাস্তবসম্মত শোনায়। এখানেও ঠিক তাই করা হয়েছে। রিপোর্টটা একদিকে যেমন রাষ্ট্রীয় শোকের একটা কাল্পনিক ছবি এঁকেছে, ঠিক অন্যদিকে মানুষের উদযাপনের একটা মিথ্যে ভিডিওর কথাও বলেছে। এই যে একটা বিভক্ত প্রতিক্রিয়া দেখানো, এর উদ্দেশ্য একটাই, গল্পটাকে আরও জটিল আর বিশ্বাসযোগ্য করে তোলা। কিন্তু হঠাৎ খামেনিকে নিয়েই কেন এই গুজব? কারণটা খুব সহজ। তিনি ইরানের সবচেয়ে শক্তিশালী আর প্রভাবশালী ব্যক্তি। তার মৃত্যু নিয়ে গুজব ছড়াতে পারলেই ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা অনেক সহজ হয়ে যায়। চলুন খুব সংক্ষেপে দেখে নিই খামেনির ক্ষমতা আর প্রভাব সম্পর্কে, যা তাকে এই ধরনের ডিসইনফরমেশনের সহজ টার্গেটে পরিণত করেছে। খামেনির ক্ষমতার উত্থান কিন্তু সংঘাতের মধ্যে দিয়েই হয়েছিল। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট। পরে ১৮৯০ সালের সর্বোচ্চ নেতা হওয়ার পর তিনি ইরানের সামরিক শক্তিকে এক অন্য পর্যায়ে নিয়ে যান, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসিকে। এই আইআরজিসি ইরানের ভেতরের এবং বাইরের নীতিকে আজও গভীরভাবে প্রভাবিত করে। আর খামেনির মানসিকতাটা বোঝার জন্য ইরান বিশেষজ্ঞ ওয়ালি নাসরের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ইরান ইরাক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা খামেনির মনে পশ্চিমা বিশ্বের প্রতি একটা গভীর অবিশ্বাস তৈরি করে দিয়েছিল। এই যে একটা বাস্তবসম্মত প্রেক্ষাপট, এটাই কিন্তু ভুয়া খবরটাকে একটা বিশ্বাসযোগ্য ভিত্তি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গল্পটা এখানে থামেনি। উত্তেজনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রিপোর্টে একটা কাল্পনিক প্রতিশোধের কথাও জুড়ে দেওয়া হয়েছিল। দাবি করা হয় যে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান একটা ভয়াবহ সামরিক পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে। একবার খেয়াল করে দেখুন এই মিথ্যা গল্পটা কতটা নিখুঁতভাবে সাজানো হয়েছে। এই কাল্পনিক অভিযানের একটা নাম পর্যন্ত দেয়া হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4। শুধু তাই না, এতে কী ধরনের মিসাইল ব্যবহার করা হবে, এর লক্ষ্য কী হবে, সবকিছু উল্লেখ করা হয়েছে। এই ধরনের বিস্তারিত তথ্য দিয়েই কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানো হয়।
মানুষের আবেগকে নাড়া দেওয়ার জন্য ভুয়া খবরে প্রায় ভয়াবহ হতাহতের পরিসংখ্যান ব্যবহার করা হয়। এখানেও ঠিক তাই করা হয়েছে। দাবি করা হচ্ছে এই হামলায় নাকি 2001 জন মানুষ মারা গেছে, আর ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সেটা নাকি নিশ্চিত করেছে। একটা নির্দিষ্ট সংখ্যা আর তার সাথে একটা বিশ্বস্ত মানবিক সংস্থার নাম, এই দুটো ব্যবহার করে গল্পটাকে আরও মর্মান্তিক আর বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই পুরো নাটকটাকে বিশ্বাসযোগ্য করতে শেষে জুড়ে দেওয়া হয় ইরানের একজন শীর্ষ কর্মকর্তার নামে বানানো একটা উদ্ধৃতি। এখানে সরাসরি প্রতিশোধের হুমকি দেয়া হচ্ছে, যা আসলে উত্তেজনা ছড়ানোর একটা চেষ্টা। এই ধরনের প্রচারণামূলক রিপোর্টের এটা একটা খুবই সাধারণ বৈশিষ্ট্য। তো এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? সোজা কথায় অনিশ্চয়তা আর বিভ্রান্তি তৈরি করা। চলুন দেখি রিপোর্টে কিভাবে ইরানের কূটনীতি আর ক্ষমতার ভারসাম্যের মতো বিষয়গুলো ব্যবহার করে একটা অস্থিতিশীল ভবিষ্যতের কাল্পনিক ছবি এঁকেছে। দেখুন, একটা ভালো মিথ্যা গল্পের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এই ভুয়া হামলার ঘটনাটাকে ঠিক একটা পারমাণবিক আলোচনার 2 দিন আগে বসানো হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটা বিশ্বাসযোগ্য কারণ দেখানো যে কেন এই গুরুত্বপূর্ণ আলোচনাটা ভেস্তে যেতে পারে, আর এর মাধ্যমে বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনা তৈরি করা। সবশেষে আমরা দেখলাম কিভাবে একটা আগাগোড়া মিথ্যা খবরকে নানারকম কৌশল ব্যবহার করে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। তাহলে আসল প্রশ্নটা কিন্তু খামেনির পর কে এটা নয়। আসল প্রশ্নটা হলো আমরা কিভাবে এ ধরনের ডিসইনফরমেশন চিনব এবং এর থেকে নিজেদের বাঁচাবো। আজকের এই বিশ্লেষণ এটাই দেখাল যে অনলাইনে কোনো চাঞ্চল্যকর খবর দেখলেই সেটাকে বিশ্বাস করার আগে একবার যাচাই করে নেওয়াটা কতটা